প্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে রমজানের শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আজকে এখন এই মুহূর্তে পুরো দুনিয়াতে সবচেয়ে বেশি যে জিনিসটা আলোচিত এবং মানুষকে ভাবিয়ে তুলেছে, সেই বিষয়টি নিয়ে একটু আলোকপাত করতে চাই। সেটা হচ্ছে মিডল ইস্ট পরিস্থিতি। আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যখন আগেরবার এসেছিল ক্ষমতায় প্রথম টার্মে, তখন আমরা তার কাছ থেকে সুন্দর সুন্দর কথা শুনেছি, যুদ্ধবিরোধী এবং মানবতার পক্ষে এই ধরনের কথাবার্তা। কিন্তু এবং তখন আমরা দেখেছি সে বিভিন্ন জায়গা থেকে যুক্তরাষ্ট্রের যেসব সেনা মোতায়েন আছে বিভিন্ন জায়গায়, গুন্তানামো বে ওই যে কারাগার আলোচিত সেই বন্দিশালা, ওইটা ক্লোজ করলো। তারপর আফগানিস্তান থেকে ট্রুপস নিয়ে আসলো, আরও অনেক জায়গা থেকে তাদের, সিরিয়া থেকে নিয়ে আসলো, বিভিন্ন জায়গা থেকে তাদের সৈন্য সামন্ত দেশে ফেরত নিয়ে আসলো। এবং এতে সবাই মনে করছিল যে ট্রাম্প হয়তো শান্তির পক্ষে, শান্তি চায়, সে আসলে যুদ্ধ চায় না। কিন্তু দ্বিতীয়বার আসার পর এবার ক্ষমতায় জিনিসটা পুরো উল্টো। প্রথম থেকেই তার সেই মারদাঙ্গা অ্যাটিচিউড এবং মার মার ধর ধর কাট কাট, এভাবে পুরো দুনিয়াতে সে দুনিয়ার একটা মাস্তান হয়ে গেছে এবং এই গ্রিনল্যান্ডকে দখল করে নেবে। মাদুরো এবং তার স্ত্রী সেই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট, তাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে আসলো, কিউবাকে ভয় দেখাচ্ছে, তারপরে কলম্বিয়াকে ভয় দেখাচ্ছে, তারপর এখন তো ইরানের উপর আক্রমণ করলই। ইরান উপর এই আক্রমণটা আসলে কিন্তু আমরা যদি মনে করি হঠাৎ করে হয়েছে, তা না। ইরানের উপর এই আক্রোশ এবং কি কারণে সে এই কাজে গেল, এটার কয়েকটা কারণ আলোচিত হচ্ছে। প্রথম যেটা, এটা হচ্ছে যে তাদের উপর তো একটা বিরাট আক্রোশ, ইরানের উপর আক্রোশ আছে সেই বেশ কয়েক যুগ আগে যখন শাহর পতন হলো, তারপরে আমেরিকান হোস্টেজ নিয়ে একটা ইনসিডেন্ট হলো। এরপর থেকে আমেরিকা এবং ইরানের যে সম্পর্ক, এটা সাপে নেউলে সম্পর্ক, এবং তারা, আমেরিকা এদের উপরে অনেক স্যাংশন দিছে, বিভিন্ন বাধা বিপত্তি তৈরি হয়েছে, সম্পর্কের টানাপোড়েন এটা চলতেই আছে। এবং এর থেকে একটা ব্যক্তিগত আক্রোশ এসে দাঁড়াইছে যে প্রতিশোধ প্রবণ, এটা যুক্তরাষ্ট্রের। তারা বিভিন্ন সময়ে আলোচনার কথা বলছে, আলোচনা চালাই গেছে, কিন্তু অ্যাট দ্য এন্ড বোঝা গেছে যে তাদের আসলে এইটার পিছনে কোনো গুড ইন্টেনশন ছিল না। এইটা ছিল জাস্ট সময়ক্ষেপণ এবং এর ভিতরে তারা পরিকল্পনা করা যে কি করা যায়। এইবার ক্ষমতায় আসার পর ট্রাম্প দেখেন সে একটার পর একটা ঘটনা শুরু করলো। সে ইসরায়েলকে দিয়ে আক্রমণ করালো, তারপরে এই জেনারেল সোলেমানি থেকে শুরু করে বিভিন্ন উচ্চ পর্যায়ের নেতাদেরকে সে নিধন শুরু করলো, হত্যা শুরু করলো। তারপর মোসাদের, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের লোকজন ইরানের ভিতরে বিভিন্ন জায়গায় ঢুকে গেছে এবং এত ইফেক্টিভলি তারা কাজ করছে বিভিন্ন জায়গায় তাদের লোক দিয়ে, এবং এভরিওয়্যার দে হ্যাভ দেয়ার পিপল, এবং তাদের মাধ্যমে তারা পিন পয়েন্ট টার্গেট নিউট্রালাইজ করছে। তারা, আমরা এর আগে শুনেছি যে পেজারের মাধ্যমে রিমোট কন্ট্রোল সেন্সর দিয়ে তারা হত্যা করছে, ড্রোন দিয়ে হত্যা করছে, তো এবং পিন পয়েন্ট টার্গেট কোথায় কি হচ্ছে ওটা জানতো। এমনকি এই যে পরশু রাত্রে ভোরবেলায় যে আক্রমণটা করলো, তো যেই জায়গাটায়, ওখানে কিন্তু আয়াতুল্লাহ খোমেনি এবং অন্যান্য উচ্চ পর্যায়ের মিনিস্টার এবং কর্মকর্তা ছিল। এই খবরটা পর্যন্ত পিন পয়েন্ট এদের কাছে চলে গেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইয়ের মাধ্যমে, এবং তারা ওখানে পিন পয়েন্ট করছে। তো এই দিক দিয়ে আমি বলবো ইরানের এটা একটা বিরাট দুর্বলতা,
এর আগে 8 মাস আগে যে 12 দিনের যুদ্ধ হলো তখনও আমরা দেখেছি যে মোসাদের ওভারওয়েলমিং অ্যাক্টিভিটিস সাকসেসফুলি কিভাবে তাদের উপরে বিভিন্ন অপারেশন চালানোর জন্য অভিযান চালানোর ক্ষেত্রে সহায়তা করছে এবং ইরানকে সারপ্রাইজলি ধরে নিছে। তো সেই জন্য আমার কথা হচ্ছে যে এইটার দোষ কিন্তু ইরানের নিতে হবে যে তাদের গোয়েন্দা সংস্থা গোয়েন্দা কর্মকাণ্ড ইজ ভেরি পুয়ার, এবং তারা কিন্তু তাদের ওখানে মোসাদকে আবার হেল্প করতেছে ভারতের গোয়েন্দা সংস্থার লোকজনও, তারা ওখানে আছে এবং বিভিন্ন জায়গায় কাজ করতেছে দেশের ভিতরে থেকেই, দেশের ভিতরে বিভিন্ন ডিভাইস বানিয়ে তারা ওখানে এইসব নেতৃত্ব শূন্য করার একটা টার্গেটে নামছে। এর আগে তো ইভেন কি যুক্তরাষ্ট্র চালাইয়েছে যে নিউক্লিয়ারের এগেনস্টে নিউক্লিয়ার বানাচ্ছে, এটা ধ্বংস করতে হবে, এই করতে হবে, এবং শেষ পর্যন্ত তো এই যে 8 মাস আগে গিয়ে 5টা বম মেরে ওদের নিউক্লিয়ার ফ্যাসিলিটির উপরে বম্বিং করছে, কিন্তু কতদূর ক্ষতি করতে পারছে এটা তো আমরা সবাই জানি, কারণ ইরান বলছে যে কিছু করতে পারে নাই, তার আগে ওরা ওখান থেকে সরাই নিছে টিএক্টরগুলো। তো এখন ইরান কেন আবার বুঝতে পারতেছি না যে এইভাবে সারপ্রাইজিংলি ধরা পড়লো, কারণ এই স্টেপগুলো একটার পর একটা ফেজ ওয়াইজ কিন্তু এরা কাজ করতেছিল। এই ট্রাম্প আসার পর থেকে ইসরায়েলকে দিয়ে আক্রমণ করালো, তারপরে ইন্টেলিজেন্স অ্যাক্টিভিটিস গিয়ার আপ করলো, তারপর সে নিজে গিয়ে এই 8 মাস আগে অ্যাটাক করলো নিউক্লিয়ার ফ্যাসিলিটির উপরে, তারপরে আলোচনার নামে প্রহসন চালায় আসতেছে উইথ নো রেজাল্ট, এবং বোঝাই যাচ্ছিল যে তাদের কোনো সদিচ্ছা নাই এই আলোচনার পিছনে। বাট এটা একটা ওরা টাইম নিচ্ছিল এবং প্ল্যান করতেছিল, ইনফরমেশন কালেক্ট করতেছিল, যাতে আরও অ্যাকুরেটলি এই যে এখনকার মতো অভিযান চালানো যায়। এখন ফুল স্কেল অপারেশনে ওরা আসছে। এইটা অনেকে সমালোচনা করতেছে, ইভেন কি আমেরিকাতেও, যে ট্রাম্প বহুলাংশে নেতানিয়াহুর দ্বারা ইনফ্লুয়েন্সড, এবং নেতানিয়াহুর আবদার রক্ষা করতে গিয়ে সে এইসব কাজগুলো করতেছে। এখন নেতানিয়াহু বা ইসরায়েল মনে করে যেহেতু ইরান বলছে যে তাদেরকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা হবে ইসরায়েল নামের রাষ্ট্রটাকে, তারা খুবই শঙ্কাগ্রস্ত এবং ওই অঞ্চলে তারা ইরানকে তাদের প্রধান প্রতিপক্ষ মনে করে, তাদের জন্য একটা হুমকি মনে করে। সেই জন্য ইরানের নেতৃত্ব বদল করার জন্য, রেজিম চেঞ্জের জন্য তারা ট্রাম্পের উপরে, যুক্তরাষ্ট্রের উপরে এটা প্রেশার দিয়ে আসতেছিল, অনুরোধ করে আসতেছিল বিভিন্নভাবে। তো কিন্তু ওদেরকে তো, ওদের ওই মাস্তান ছেলেকে তো মিডল ইস্টে দরকার, ইসরায়েলকে আমেরিকার দরকার, কারণ ইসরায়েলকে তো ওরাই বানাইছে, ওরাই প্রতিষ্ঠা করছে, হাতিয়ার দিছে, নিউক্লিয়ার দিছে, রেডি করে রাখছে, যাতে ওই অঞ্চল এরা কন্ট্রোল করতে পারে ওদের এই গুন্ডা ছেলেটাকে দিয়ে, ইসরায়েলকে দিয়ে, এবং তাই করতেছে। তো সেই জন্য তার আবদার রক্ষার জন্য এখন ইরানের উপর চড়া হয়েছে। তাদের আবার আগের ওই যেটা বললাম আক্রোশও আছে। তো এইগুলো সব মিলিয়ে তারা ইরানের উপরে আজকে এই যে এতদিন ধরে মিলিটারি বিল্ড আপ করতেছিল, গত 8 মাসের পর 8 মাস আগে 12 দিনের যে যুদ্ধ হলো, সেটা শেষ হয়ে যাওয়ার পর সবাই মনে করছে শান্তি আসবে, আলোচনা হচ্ছে, একটা রেজাল্ট হবে। আসলে না, এটা ইরানও জানে, আমেরিকাও জানে যে এটা এন্ড রেজাল্ট উইল বি জিরো। কিন্তু আমেরিকা তার সাথে সাথে কিন্তু সে মিলিটারি বিল্ড আপ শুরু করলো পার্সিয়ান গালফে এবং আরাবিয়ান গালফে। কিন্তু এরপরে ওরা সুনির্দিষ্ট খবরের উপর ভিত্তি করে নেতৃত্ব শূন্য করার জন্য এটা করলো, এবং রেজা পাহলভিকে ওরা রেডি করতেছে, শাহর ছেলে, এবং সে এখান থেকে ইরানে তাদের পক্ষে যেসব লোক আছে তাদের সাথে যোগাযোগ করতেছে, এবং ওখানে একটা আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছিল কিছুদিন আগে, আমরা দেখলাম, যেটা থামাতে গিয়া ইরান অনেক জেল ফাঁসি দিতে হয়েছে। তো এইগুলো আসলে সব মিলিয়ে মানবতা বিরোধী কাজ, আন্তর্জাতিক সন্ত্রাসমূলক কাজ, এটা কেউ পছন্দ করছে না।
এখন যুদ্ধ চলছে পাল্টাপাল্টি। অ্যাজ অ্যাজ অন নাও আমরা যদ্দূর জানি আয়াতুল্লাহকে দাফন কাফন হয়ে গেছে, তার জন্য শোক মাতম করতেছে ইস্পাহান সহ বিভিন্ন শহরে। কোটি কোটি লোক রাস্তায় জড়ো হয়েছে, মাতম করতেছে। আবার সাথে সাথে তার ছেলে মুস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে শপথ গ্রহণ করছে এবং সে অনেকটা বেশি মডার্ন ইন দ্য সেন্স সে খুব একটা এত বেশি, সে চরমপন্থা, আমি যেটা বলতেছি সে চরমপন্থা, স্ট্রেট ফরওয়ার্ড। সে ওয়ারের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবে না। ওর বাপ যেরকম আয়াতুল্লাহ খোমেনি যেরকম একটু লিবারেল ছিল, রিল্যাক্স ছিল, যেমন অ্যাটমিক পাওয়ারটা গেইন করার ক্ষেত্রে উনি বেরিয়ে দিয়ে রাখছে, বলে যে না এটা মানবতা বিরোধী, মানুষ মারবে, এটা বানাই লাভ নাই, জিনিসপত্র রেডি রাখতে পারো বাট ডোন্ট মেক ইট। এবং অ্যাকচুয়ালি তাই হয়েছে। কিন্তু ওর ছেলে ওর থেকে আর এক ডিগ্রি উপরে অন দ্য আদার সাইড, যে সে বলতেছে যে টুথ ফর টুথ অ্যান্ড আই ফর আই। আমাদের উপর বোমা মারলে আমরা বোমা মারবো এবং প্রতিশোধ হবে। তো সেই জন্য এখন ওর বাপ মারা গেছে, তারপরে দেশের এই ক্ষতি, এইটার উপরে ভিত্তি করে এখন পাল্টা হামলা চলছে। আমেরিকাও ইসরায়েলও আঘাত করতেছে। রিসেন্টলি আজকে সকাল পর্যন্ত ইরান যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায়, যে সৌদি আরব, কাতার, কুয়েত, ইউএই, বাহরাইন, জর্ডান সহ বিভিন্ন জায়গায় তাদের প্রায় 27টা ইনস্টলেশনে সামরিক স্থাপনায় বম্বিং করছে। একই সাথে তারপরে ওদিকে তেল আবিবে করছে, একই সাথে আবার যুক্তরাষ্ট্র করতেছে ইরানের বিভিন্ন জায়গায়। তো এতে হবে কি, আসলে কিছু লোক মারা যাবে, ক্ষয়ক্ষতি হবে, ইনফ্রাস্ট্রাকচারের ধ্বংস হবে, এবং এইটা এই মুহূর্তে আসলে বলা মুশকিল যে কোথায় গিয়ে ঠেকবে। ইটস ভেরি ফ্লুইড সিচুয়েশন। বাট এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইউএনএ অ্যাপিল করছে যুদ্ধ থামানোর জন্য, অ্যান্ড ইউএন যুক্তরাষ্ট্র সরকারকে প্রেসিডেন্ট ট্রাম্পকে রিকোয়েস্ট করছে, বাট প্রেসিডেন্ট ট্রাম্প বলছে আই ডোন্ট কেয়ার, ইট উইল কন্টিনিউ, যুদ্ধ চলবেই। তো সে বলতেছে এই ধরনের আরো কিছুদিন চলবে। তো সেই জন্য সে নাছোড়বান্দা, সে চালায় যাবে। আর ওদিকে চায়না, রাশিয়া তারাও অনুরোধ করছে যুদ্ধ বন্ধ থামার ব্যাপারে। তো এইটা এখনো কোনো রেসপন্স পাওয়া যায়নি, পাল্টা হামলা চলছে। এটা আসলে পুরো অঞ্চলে, পুরো দুনিয়ায় এটার একটা নেতিবাচক প্রভাব পড়বে। আমরা মিডল ইস্ট কান্ট্রিগুলোর দিকে দেখতে পাচ্ছি যে এইসব দেশগুলো তাদের কোলের ভিতরে ঢুকে রাখছিল পশ্চিমাদেরকে, তাদের সামরিক স্থাপনা বানাইতে দিছিল। এখন ভাইকে দিয়ে ভাইয়ের বুকে ছুরি মারার জন্য যে বন্দোবস্ত করে রাখছে ওইটা তাই হচ্ছে। তো আমাদের এই যে মুসলিম উম্মার যে সমস্যা, যে আমরা আমাদের ভিতরে ঐক্যের বড় অভাব, তো সেই জন্য আনফর্চুনেটলি বলতে হয় যে মুসলিম দেশগুলো যতদিন পর্যন্ত এক হবে না, ততদিন পর্যন্ত মুসলমানদের স্বার্থ রক্ষা হবে না। মুসলমানরা বিভিন্ন জায়গায় দে উইল বি টেকেন ইনটু পিসমিল, তাদেরকে আলাদা আলাদা করে এইভাবে মারবে। এবং আজকে যারা মনে করতেছে তারা আমেরিকার বুকে ঢুকে গিয়ে খুব ভালো আছে, কিন্তু আমার মনে হয় না টুমরো উইল বি, দে শুড থিঙ্ক দ্যাট টুমরো উইল বি হিজ টার্ন। সো এইভাবে একজন একজন করে আপনারা দেখেন, এর ভিতরেই এর আগে আমরা দেখছি ইরাককে নিছে, তারপরে সিরিয়াকে নিছে, লিবিয়াকে নিছে, আফগানিস্তান গেল। তো এইভাবে ওরা এক এক দেশে গিয়ে তছনছ করে ইতিহাস, তারপর সভ্যতা, সংস্কৃতি ধ্বংস করে দিয়ে চলে আসবে। তো সেই জন্য মুসলমানদের উচিত এখন রিয়েলাইজেশনে আসা, বিশেষ করে মুসলিম নেতৃত্বগুলো, এখন নেতৃত্ব যেগুলো আছে দুনিয়ার মুসলমান দেশগুলোর, এগুলো তো আসলে মাজা ভাঙা। তাদের অস্তিত্ব রক্ষার জন্য তারা পশ্চিমা দেশের পা চাটতেছে। তো এরকম যদি হয় তাহলে আমাদের দুর্ভাগ্য পোহাতেই হবে। মুসলমানদের ভিতরে, মুসলিম উম্মার ভিতরে জাগরণের দরকার আছে, ঐক্যের দরকার আছে। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকুন, দোয়া করুন আমাদের মুসলিম উম্মার জন্য, আল্লাহ যাতে আমাদের মুসলিম উম্মার ভিতরে ঐক্য দান করেন, ঐক্যবদ্ধভাবে
বাতিলের বিরুদ্ধে এবং মুসলমানদের দুশ্মনদের বিরুদ্ধে দাঁড়াতে পারে। ধন্যবাদ।